অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর নিয়ে ভারত এতটা তড়িঘড়ি এবং এতটা বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা আনবিলিভেবল। মনে রাখবেন, চীনের কাছে ভারত এখনো কিছুই না, ভারত কিছুই না হাওয়ার উপরে। সত্য কথা বলতে গেলে চীনের এতটা পাওয়ারফুল চীন এই মুহূর্তে, এবং চীনের সাথে আমি মনে করি তিস্তা প্রত্যেকটা বন্দর চীনকে দেওয়া দরকার। এর চেয়ে বড় ভায়াবল দেশ নাই আমাদের জন্য, কোম্পানি নাই যা আমরা করতে পারি। কারণ চীন বাংলাদেশে যতটা প্রজেক্ট করবে মনের মাধুরী মিশিয়ে উন্নত প্রজেক্ট করবে, কেননা দে নো ওয়াই, উই নো ওয়াই, রাইট? পশ্চিমা বিশ্বের বাবা আমেরিকা যদি একটা হাত সরকারের উপর থাকে, আমেরিকা যদি খুশি থাকে, তাহলে অনেক কিছু হয়তো বা দেশের ভেতরে কন্ট্রোলিং এ চলে যাবে। কারণ আমেরিকাকে কেউ বিগড়াবে না, রাজনৈতিক দলগুলো আমেরিকাকে বিগড়ানোর পরিণতি 5ই আগস্ট ইমরান খানের পতন, অনেক কিছু আমরা সারা পৃথিবীতে দেখছি। প্রিয় দর্শক, শুরুতেই একটা গান মনে হয়েছে আমার, গানটা আগে বলে ফেলি, তারপরে নিউজটা আপনাদেরকে দিচ্ছি। বগা ফান্দে পরে কান্দে রে, বগা ফান্দে পরে কান্দে। ছোটকালে এরকম মানুষ গান গাইতো, আমি তো শিল্পী না, সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি। আজকে বগা ফান্দে পরে যে কান্দে, ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, মানবজমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, আপনারা বিচক্ষণ মানুষ। তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে হেডলাইনটা বলছি, স্বাধীনতা দিবসে ডক্টর ইউনূসকে মোদী, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে নিয়ে আমার মায়ের 1,500 সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে। মহড়া এবং সামরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। এটি আইএসপিআর বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন বার্তা জানা গেছে। এছাড়া মার্কিন দূতাবাসও বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস যেটি বলছে, 2 দিনের সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভায়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়। বার্তায় যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার সাথে সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। আমার ধারণা ডক্টর ইউনূসের সরকার রাজি হয়ে যাবে, আবার রাজি নাও হতে পারে। যেমন ধরেন, যদি মোটামুটি আরো বছর খানেক প্লাস সংস্কার সময়টাকে দীর্ঘায়িত করতে হয়, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক একটা সমর্থন লাগবে, কারণ দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে। তো সেক্ষেত্রে যারা পশ্চিমা বিশ্বের বাবা আমেরিকা যদি একটা হাত সরকারের উপর থাকে, আমেরিকা যদি খুশি থাকে, তাহলে অনেক কিছু হয়তো বা দেশের ভেতরে কন্ট্রোলিং এ চলে যাবে। কারণ আমেরিকাকে কেউ বিগড়াবে না, রাজনৈতিক দলগুলো আমেরিকাকে বিগড়ানোর পরিণতি 5ই আগস্ট ইমরান খানের পতন, অনেক কিছু আমরা সারা পৃথিবীতে দেখছি। আপনারা জানেন যে গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে মার্কিন জেনারেল, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি ভাওয়েল, তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন। বাংলাদেশ সফর করে কালকে সম্ভবত চলে গেছেন। যাওয়ার আগে একটা প্রস্তাব দিয়ে গেছেন, ফায়দা রে ভাই ফায়দা। ট্রাম্পের সরকার একটু বেশি ভালো হলে বুঝতে হবে আর কি, পিছনে তাদের ফায়দা, তবে আমাদেরও হয়তো বা এখানে ফায়দা হবে, কারণ আমরা তো কিনছি। আসুন, কি কিনার ফায়দা বা কেন কিনা উচিত? বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে এই মার্কিন জেনারেল বাংলাদেশে এসেছেন। আর এই বিষয়ে অলরেডি আমাদের সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে আলোচনা করেছেন। আর এই তথ্য জানিয়েছে কে? ঢাকার মার্কিন দূতাবাস। বলা হয়েছে, সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে 2 দেশের সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থ সম্পর্ক এগুলা বলার পাশাপাশি আপনার বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্রগুলো উৎপাদন করে এগুলো বাংলাদেশ যেন
মানে আমাদের সেনাবাহিনী যেন এটাকে ক্রয় করে। এখন আমরা তো অস্ত্র উৎপাদন করি না, আমরা রাশিয়ার কাছ থেকে কিনি, চীনের কাছ থেকে কিনি, তারপর ইউক্রেনের কাছ থেকেও কিন্তু কিনছি, পাকিস্তান থেকেও কিনি, ভারত থেকেও কিনি। তো কিন্নাই যদি ব্যবহার করতে হয় তো আমেরিকাটা কিনলে সমস্যা কি? এতটুকু নিশ্চিত জিনিসের কোয়ালিটি হিসাব করলে আমেরিকাটা ভাই সবচেয়ে ভালো, এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি। আমরা তুরস্ক থেকেও কিন্তু কিনি। তো আমেরিকা চাচ্ছে যে এই মুহূর্তে যেহেতু একটা আভ্যন্তরীণ সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আছে, একটা ক্রয় বিক্রয়ের প্রস্তাবটা নিয়ে আসছে আর কি। ট্রাম্প এজ এ বিজনেসম্যান সারা পৃথিবীর কাছে সে ব্যবসা ছড়াবে। আর আপনারা জানেন যে সারা পৃথিবীতে আমেরিকার ইকোনমির একটা বড় ধরনের সাপোর্ট হচ্ছে অস্ত্র, প্লাস ওই দেশের সাথে ভালো সম্পর্ক রাখা। এখন আপনি আমেরিকা থেকে যদি মেশিনারিজ কিনেন, স্বাভাবিকভাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, যে না বাংলাদেশ একটা বড় অস্ত্র ক্রয়কারী দেশ। তো সেই ক্ষেত্রে পজিটিভ ইস্যু আছে। আবার ডক্টর ইউনূসের সরকার যাওয়ার পর যে সরকার আসবে তারাও যদি কিনে, সেই সরকারের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে। দেশের ভিতরে কি করে ডাজন্ট ফ্যাক্ট। তবে এই প্রস্তাবটা খারাপ না, আমি মনে করছি। আমেরিকা বাংলাদেশকে, এটা আমরা কিন্তু জানি, বুঝলেন, আমেরিকাতে কেন কিনবেন না? মাগ না খাওয়াটা কিন্তু আমেরিকাতে আমরা সবচেয়ে বেশি খাই। আপনি জানেন তো বাংলাদেশের সামরিক খাতে ফ্রিতে সবচেয়ে বড় অনুদান প্রতি বছর যেই রাষ্ট্র থেকে আসে, বিভিন্ন ইকুইপমেন্ট, অনেক কিছু, এটা কিন্তু আমেরিকা দেয়। ভারত মাঝে মাঝে ঘোড়া টোড়া পাঠায়, আরো নামতান পাঠায়, কিন্তু সবচেয়ে বড় ডোনার দেশ হচ্ছে আমেরিকা। সো স্বাভাবিকভাবে তারা দাবি করতেই পারে বহুত ফক্তা খাইছেন, এমনও দিচ্ছি ভাই আমাদের থেকে কিনেন। তবে আমার ধারণা একটা চুক্তি হবে, ইভেন যেহেতু আমরা কিনতে পারি, খারাপ না, এটা নিয়ে সমালোচনার কিছু নেই। ভালো থাকবেন। ওনার সফর নিয়ে ভারত এতটা তড়িঘড়ি এবং এতটা বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা আনবিলিভেবল। মনে রাখবেন, চীনের কাছে ভারত এখনো মানে কিছুই না, ভারত কিছুই না হাওয়ার উপরে। সত্য কথা বলতে গেলে চীনের এতটা পাওয়ারফুল মানে চীন এই মুহূর্তে। এবং চীনের সাথে আমি মনে করি তিস্তা, প্রত্যেকটা বন্দর চীনকে দেওয়া দরকার। এর চেয়ে বড় ভায়াবল মানে দেশ নাই আমাদের জন্য, কোম্পানি নাই যা আমরা করতে পারি। কারণ চীন বাংলাদেশে যতটা প্রজেক্ট করবে, মনের মাদুর মিশিয়ে উন্নত প্রজেক্ট করবে। কেননা দে নো ওয়াই, উই নো ওয়াই, রাইট? তারা চাইবে না কখনো তাদের বদনাম হোক, যেন মানে ভারত এখানে সুযোগটা নেয়। সুতরাং তিস্তা থেকে শুরু করে পোর্ট, মানে যত পোর্ট আছে প্রত্যেকটা পোর্টের দায়িত্ব চীনকে দেওয়া দরকার। ইয়েস, ওভারসি করা দরকার প্রপারলি। তবে একটা আমি আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আমাদের উপরে ক্ষতি কি হয় না হয়, এই অসন্তুষ্ট না হয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে যদি এখন মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকতেন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, ডক্টর মোদি ইউনূসের জন্য 7 গুণ মাফ ছিল। উনি 7 গুণ করে বলতে মানে তার কিছু হতো না, মানে পরিস্থিতিটা এতটাই ছিল। এরপরেও আমেরিকান এম্বাসি কর্তৃপক্ষ যেভাবে কাজ করতেছেন বর্তমানে বাংলাদেশের জন্য, একটা পজিটিভ মানে নিউজ। এবং আরো অনেকগুলো জিনিস আমরা বের করে আনতে হবে ইনশাল্লাহ। আর মানে স্টেট ডিপার্টমেন্ট থেকে, হোয়াইট হাউস থেকে যদি আমাদের কারো যাওয়ার সুযোগ হয়, যেগুলো আন্ডার প্রসেসিং রাইট নাও, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। ইনশাল্লাহ বাংলাদেশ দাঁড়াতে পারবে এই জায়গাতে। এবং আবার বলছি, এই প্রবাসীরাই এই দেশটাকে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা জায়গা থেকে। নতুন নতুন দৃষ্টান্ত, আমি আবার বলছি, যদি প্রবাসীদেরকে সুযোগ দেওয়া হয় to take part or participate in the governing system to change Bangladesh could be changed. Even though Ashik Choudhury, বিডার যে চেয়ারম্যান, ভদ্রলোক লেখাপড়া করা বিদেশে, চাকরিও করতেন বিদেশে, এবং হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। বিডার যে চেয়ারম্যান বর্তমানে আপনার এই আশিক চৌধুরী, আনবিলিভেবল জব উনি করতেছেন ভদ্রলোক। এটা বাংলাদেশের ইতিহাসে এমন যোগ্য এবং এক্সেলেন্ট একজন ইন্ডিভিজুয়াল বাংলাদেশের ইতিহাসে নিয়োগ দেওয়া হয় এর আগে। বিডার চেয়ারম্যান যেটি আছেন, মানে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আপনার ইন্ডিয়া সুপার পাওয়ার হকার্স, দে আর নট সুপার পাওয়ার। আই ডোন্ট নো ওয়াই, হাউ ক্যান ইউ ক্যান সে দ্যাট সুপার পাওয়ার। আই নো ইউ আর জোকিং এট ইট, বাট তাদের একটা ভালো বন্ধুও নাই এই কারণে। অথচ বাংলাদেশ থাকতে পারতো দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইন্ডিয়া, এন্ড দ্যাট কুড গেট বেনিফিট আউট অফ ইট। এবং আমি একটা জিনিস বলি, ট্যারিফস বাণিজ্য, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সুবিধা নিচ্ছেন সারা পৃথিবীর কাছ থেকে, যদিও আমাদের রাজনীতিবিদরা বা ডেমোক্রেটসরা বলে থাকেন যে ট্যারিফস নিয়ে আমেরিকানস কনজিউমার্স আর পেইং ফর and the tariffs, yes, for the moment, but in the long run, Americans will be benefited. কারণ money is pouring into the US market. এই ট্যারিফসের কারণে এই কোম্পানিগুলো এখন আমেরিকাতে আসতে, জব ক্রিয়েট হবে, গুড স্যালারিজ জব ক্রিয়েট হবে, অর্থনীতি চাঙ্গা হবে, আমেরিকা উইল বি ফ্লারিশড। বাট এই উপস্থিত সময় প্রেসিডেন্ট ট্রাম্প যে একটা ফ্লাকচুয়েশনস অফ দ্য ইকোনমিক সিস্টেম ও অর্থনীতির, এটাকে ট্যাকল কিভাবে করবেন আমি নিশ্চয়ই তারা জানেন ভালো করে। এটা যদি করতে পারেন আমেরিকান এই ক্ষেত্রে বাংলাদেশ, we could take the benefit out of it. এবং আপনি দেখেছেন পেঁয়াজ নিয়ে ভারতের 20% ট্যারিফ দিছিল। এটা বাংলাদেশকে, the intention was to rip off বাংলাদেশ। অর্থাৎ ট্যারিফ দিয়ে, আপনি জানেন ট্যারিফ যদি কোনো পণ্যের উপরে দেয়, যে দেশ ওই পণ্য কিনে সে ট্যারিফ পে করে। এবং আমরা বাংলাদেশিরা এই ট্যারিফটা, এর জন্যই পেঁয়াজের দাম ছিল 80 টাকা 100 টাকা কেজি। দেখেন ভারত কিভাবে আমাদের বাংলাদেশিদেরকে ফকির বানিয়েছে। তারা তাদের অসৎ উদ্দেশ্যগুলো দেখেন। বিশ্বাস করুন, মাঝে মাঝে আমার মনে হয় এই সরকার পরিবর্তন হয়ে, মানে ডক্টর মোদি ইউনূস গভর্নমেন্ট বা এই যে বিপ্লবের মাধ্যমে এখন যে পরিবর্তনটা হয়েছে, না হলে কি হতে পারতো? আমি না বিশ্বাস করেন ভাই, আমার গা শিউরে উঠে। কি হতে পারতো যদি শেখ হাসিনা আরো 5টা বছর ক্ষমতা থাকতেন? দেখেন ট্যারিফ কি করছে। বিডা head is a skydiver as well. Yeah, that's what I came to know, but thank you so much for reminding me this. আচ্ছা, মলম বিক্রেতা ইন্ডিয়া। আচ্ছা,
বাংলাদেশ রাইফেলস। আমি আপনার একটা মনে দেখেন, পেঁয়াজের ট্যারিফ 20% তুলে নিয়েছেন ভারত, ওয়াই? বিক্রি হচ্ছে না। আমরা অল্টারনেটিভ সোর্স থেকে আমরা পেঁয়াজ পাচ্ছি। এখন বাংলাদেশকে টার্গেট করে ট্যারিফ দিয়েছিল, এমনিতে দাম বলায়, অন টপ অফ ইট ট্যারিফ ডাবল রিপ অফ হয়েছে বাংলাদেশের মানুষ। দে রিপড আস অফ। দেখেন কতটা দুর্নীতি, এটা কি ফ্রেন্ডলি সম্পর্ক? পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে এটা ভেঙে চুরমাচুর করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। আজকে দেখেন উনি নিশ্চিত করেছেন যে দ্রব্যমূল্য নিয়ে মানুষের প্রশান্তি, মানুষ ভেরি মানে প্লিজড উইথ দ্য কমোডিটি প্রাইস, ডেইলি কমোডিটি প্রাইস, রাইট প্রাইসেস। সো এটা কন্টিনিউ থাকবে এবং এটার একটা সাকসেস, এটা ওভারনাইট আসে নাই। এটা কেউ না কেউ কাজ করতেছে এখানে টু ব্রেক ডাউন অর ডিসমান্টল দিস সিন্ডিকেট গ্রুপ, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো ইটস এ গ্রেট নিউজ। এবং এই সফর নিয়ে ভারত দ্বিধা বিভক্ত, ভারতে চলছে প্রচন্ড অস্থিরতা। কোথায় কি হয়? কারণ একটাই যে ভারত যদি মানে চীন যদি অস্ত্র দেয় বাংলাদেশকে, যেগুলা ভারত বাংলাদেশের মানুষ ইউজ করবে বর্ডারে, যেগুলো পাকিস্তান থেকে, বাংলাদেশের প্রোটেক্ট, যেহেতু ভারত ইজ নট আওয়ার ফ্রেন্ড, it's like they come out as the enemy of Bangladesh, সব ক্ষেত্রে we got to have our protection. Therefore Pakistan এবং চীন in United States of America, if they provide us any military assistance, we should take that undoubtedly. এবং আমি মনে করি এই মতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অ্যাপ্রোচ করা দরকার যে this stuff we need, can you guys provide us? If not, we're going to go to China, we're going to go to Pakistan. That's the bottom line. তার কোনো বিকল্প নেই, এটা হচ্ছে bottom line, ladies and gentlemen. So above all, এই সফর নিয়ে উত্তেজনা চলছে আমার প্রত্যেকটা জায়গা দেখলাম। আর এমন একটা অবস্থা ভাই, মানে ভারতের মিডিয়াগুলোতে একদম মনে হচ্ছে টিভির স্ক্রিন তারা ফাটিয়ে ফেলবে এভাবে বলতেছে। কিন্তু ডক্টর ইউনূসের এই কথাগুলো বলে ডক্টর ইউনূস হাসির পাত্র বানিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূস নয়, বাংলাদেশের প্রবাসীরা আর বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার এই প্রপাগান্ডাকে কোনো কিছু, নাথিং ইজ ওয়ার্কিং, নাথিং ওয়ার্কিং ফর দেম। সো আমরা আনস্টপেবল। আমি আবার বলছিলাম না, আমেরিকা যদি ঠিক থাকে বাংলাদেশের পক্ষে, পৃথিবীর কোন শক্তি, সারাদিন যদি আমরা রাস্তাঘাটে ঝগড়াঝাটি করি একে অপরের বিরুদ্ধে, এবার সেনাবাহিনী রাস্তাতে নেমে যদি আমরা তাদের সাথে আমরা ঝগড়াঝাটি করি, আর আমেরিকা ঠিক থাকে, বাংলাদেশের একটা পরিমাণ আপনার ক্ষতি হবে না ইনশাল্লাহ, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য সিকিউরিটি ব্রিচ ইন ইউএস? ওকে, so as you know that JD Vance and Defense Secretary, they were in a group. This group chat somehow leaked by Atlantic's, a newspaper's editor. So he got it and he published it, and that's the bottom line. The controversy started from there. But obviously, nothing gonna happen because President Trump, he backed them. He said, "Oh, this could be a mistake," or maybe something like that. So that's it. But it's just unbelievable stuff. এটা classified ইনফরমেশন, এবং তারা সিগন্যাল কেন ব্যবহার করবেন? জন বোল্টন একটা আগে সিএনএনে দেখলাম, উনি এটা বলছেন যে মানে ইউএস গভর্নমেন্টের সিকিউর লাইন আছে টু কমিউনিকেট ইচ আদার। এটা বাদ দিয়ে সিগন্যালে কেন যাবেন আপনারা? এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। বাট ইটস আ পার্ট অফ দিস ইজ হাউ সো ইয়েমেনের বিষয়ে তারা চলছে, এবং এটা তার গতিতে থাকবে ইনশাআল্লাহ। এবং এখানে আরো কয়েকটা জিনিস আছে আমি আপনাদেরকে বলতে চাই যে ইলন মাস্ক যদি বাংলাদেশে আসেন, আপনি এই যে আই থিঙ্ক দে আর ভেরি নার্ভাস বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এই যে বদল, এই যে উনি আসছেন একটু আগে, আপনার জন বল্টন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক মানে আগের যে কি ছিল, উনি ওনার টার্মে ওনার অ্যাডভাইজার ছিলেন, সিকিউরিটি অ্যাডভাইজার। দিস ইজ জন বল্টন, এবং উনি জাতিসংঘের ইউনাইটেড নেশনসও উনি ছিলেন। উনি ইজ এ ক্রিটিক অফ প্রেসিডেন্ট ট্রাম্প রাইট নাও এন্ড লুক লাইক অ্যাজ অ্যান এনিমি। হি আপনার ক্যান্সেল অল হিজ সিকিউরিটি ক্লিয়ারেন্স, প্রেসিডেন্ট ট্রাম্প, after his inauguration. So এটা চলছে, এটা আমেরিকার রাজনীতি, এটা অনেক চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আপনারা জানেন যে এই মতে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমেরিকার আপনার বিচার বিভাগের যুদ্ধ চলছে, ফাইট ডে বাই ডে, এভরি সিঙ্গেল ডে ফাইট চলছে, একদম সরাসরি। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। উনি একটা জিনিস করেছে, উনি যতটা জিনিস করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রত্যেকটা জিনিস, এভরিথিং being blocked by the judiciary বা federal judges. Right now, it's going to go to the Supreme Court. There will be some hearing over there, and then the Supreme Court will give the final verdict on those stuff. So citizenship, তারপরে আপনার ওই যে ডিপোর্টেশন স্টাফ লাইক দ্যাট, ভেনিজুয়েলার মানে ঘটনা, টিপিএস, 500,000 মানুষের একসাথে ওয়ার্ক পারমিট বাতিল করে ফেলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 500,000 নিকারাগুয়ান ভেনিজুয়েলিয়ান্স। থিংক অ্যাবাউট দ্যাট। এই যে জব মার্কেট এখন প্রচুর জব, আমেরিকাতে জব চাইলে আপনি পাবেন এখন। আর আমি না কিছুদিন পরে নাকি আবার তার ম্যান্ডেটরি করে যে জবের অফার দিলে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমেরিকার পজিশনটা কি ধরনের হচ্ছে। ইয়েস, দেয়ার আর সাম এরিয়াস জব যাচ্ছে, এটা ফর দ্য মোমেন্ট, বিকজ এগুলো শেকেন আপ হচ্ছে। একটা অ্যাপ্লাই করেছিলাম একটা জায়গাতে জবের, একটা কর্পোরেট জব, যে কোনো একটা জায়গাতে 3টা অ্যাপ্লিকেশনের 2টো তারা দে আর ভেরি ইন্টারেস্টেড টু টক to the candidate, like me. Think about that. মানে কি ধরনের ডিমান্ড। All you need, they need to see like you are a permanent resident or a citizen. That's it. আপনি কল্পনা করেন, আপনি এয়ারফেয়ার আমেরিকা থেকে এখন মানে কমে গেছে। Why? Because permanent resident মানে সিটিজেন ছাড়া অলমোস্ট মানে গ্রিন কার্ড যারা আছে, এরা পর্যন্ত সবাই বলতেছে, সব অ্যাটর্নি বলতেছে, do not travel right now, do not go to the outside of the United States right now if you are an F1 visa or permanent resident. কারণ 50 বছর ছিল একজন গ্রিন কার্ড হোল্ডার ফিলিপিনের, গতকাল 3 দিন আগে তাকে গ্রেফতার করেছে, আমি বলেছি এটা। তো এই জন্য কেওস চলছে। সো ইট নিডস সাম টাইম টু বি সেটেলড ডাউন উইথ এভরিথিং। ইটস গোনা আই থিংক গো লাইক ফর another 1 month and then it will come down. I strongly believe, but everything actually মনে রাখবেন, ওনার ট্যারিফস যুদ্ধে end of the day, in the long run, the main winner is the United States of America, the American people. But the allies
are very angry right now, particularly Canada. আপনি জানেন যে জার্মানি, কানাডা, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, সাম পার্টস অফ ইউরোপিয়ান ইউনিয়ন তারা ট্রাভেল অ্যাডভাইজারি বা নট টু ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস, আপনি কল্পনা করতে পারেন যেটা সোমালিতে যেভাবে দেওয়া হয় এভাবে দিয়েছে তারা, বলছে ডু নট ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস রাইট নাও, ইটস ব্যাড টাইম। দ্যাটস হাউ ইট ইজ, ladies and gentlemen. So by the way, I got only 10 minutes right now for my iftar. I have to go. Everything is ready right there, but it is waiting. তো ভালো থাকবেন। এবার এটা বলে রাখি যে আজকের প্রেসিডেন্ট আপনার প্রধান উপদেষ্টার ভাষণ ফ্যান্টাস্টিক, এভরিওয়ান লাইকড ইট এন্ড ইট ওয়াজ আ ভেরি সলিড আপনার প্রেজেন্টেশন স্পিচ টু দ্য নেশন। এট দ্য সেম টাইম উনার যে সফরটা উনি যাচ্ছেন আগামীকালকে, ডে আফটার টুমরো ফর আস, চীনে, এটা নিয়ে ভারতের প্রচন্ড অস্থিরতা এবং এই সময়টা কঠিন হবে বাংলাদেশের সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই থাকতে হবে, সবাইকে স্ট্যান্ড বাই থাকতে হবে, কারণ এখানে যে কোন ধরনের দুর্ঘটনা মনে রাখবেন, বাংলাদেশের সন্ত্রাসী হামলা পর্যন্ত ঘটাতে পারে ভারতের এটার জন্য সরকারের মাথায় থাকে প্রত্যেক সেক্টর এটা হতে পারে, কারণ সব চেষ্টা করে ফেলছে তারা, চুরি, খুন, মানে ডাকাতি, তারপরে চিন্তাই, তারপরে দর্শন, ফেইলড, নট এনিমোর, রাইট, শেষ। পরিকল্পিত ছিল কিনা এটা আপনারা এখন দেখেন। এই হলো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের। এভাবে একটা দেশকে বিপদগ্রস্ত করা, এটা কি দেশপ্রেমের পরিচয় কিনা এটা আমরা জানতে চাই। আর যাওয়ার আগে আমি একটা জিনিস আপনার বলে দিতে চাই, সেটা হলো যে জাতীয় পার্টির আপনার জিএম কাদের উনি বলেছেন, বদলুক বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচনে যায় সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না। মাই কোয়েশ্চন টু ইউ, যদি এটা না হয় তাহলে 16 বছরে বিএনপি জামাত বাংলাদেশের 2/3 মানুষকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আপনি করেছিলেন, দালালি করেছিলেন আওয়ামী লীগের সাথে, ওগুলা কি ইনক্লুসিভ ছিল কিনা প্রশ্নটা রেখে গেলাম আপনাদের সবার উদ্দেশ্যে এবং জাতীয় পার্টির উদ্দেশ্যে। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মার্কিন জেনারেলের সাথে সেনাপ্রধানের কি আলাপ হলো এই বিষয়টা নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি 24 মার্চ রাতে এসছেন। 25 মার্চ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং 25 মার্চ রাতেই সাক্ষাৎ শেষে তার প্রয়োজনীয় কাজ শেষে তিনি ঢাকা ত্যাগ করেছেন। যদিও এক বার্তায় এক খবরে জানা গিয়েছিল যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ হবে, কিন্তু সেই সাক্ষাৎটির সম্ভবত প্রয়োজন হয়নি বা সাক্ষাৎটি হয়নি, যার কারণে সেনাবাহিনীর সাথে একটা ম্যারাথন, একটা ঝটিকা সাক্ষাৎ সফর করেই জেনারেল উড়াল দিয়েছেন 25 মার্চ রাতেই। আইএসপিআর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর যেটি জানিয়েছে যে সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ। 25 মার্চ মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাভেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরের সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি বর্তমান U-8 সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর চার্জ d'Affaires ট্রেসি এন্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন। এছাড়াও জেনারেল ভাওয়েল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের সঙ্গেও দেখা করেন। জানা যায় যে আলোচনায় তারা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মধ্যে প্রশিক্ষণ, মহড়া এবং সামরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। এটি আইএসপিআর বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন বার্তা জানা গেছে। এছাড়া মার্কিন দূতাবাসও বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস যেটি বলছে, দুদিনের সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা, স্বার্থ, চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। দেশীয় নিরাপত্তা রক্ষায়, বিশেষত দুর্যোগ মোকাবেলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের অব্যাহত ভূমিকার স্বীকৃতি তাদের আলোচনায় স্থান পায়। এছাড়া বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জগুলো এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ক্ষেত্র সহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা হয়। চলতি বছরের গ্রীষ্মে দুই দেশ টাইগার লাইটনিং সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ওই সামরিক মহড়া নিয়েও তারা আলোচনা করেন। এছাড়া পারস্পরিক
কার্যক্ষমতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং আঞ্চলিক ও সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দক্ষ ও পেশাদার সামরিক বাহিনীর অপরিহার্য ভূমিকার কথা বৈঠকে তুলে ধরা হয়। অর্থাৎ এটি গেল বাংলাদেশ সামরিক বাহিনীর বার্তা এবং মার্কিন দূতাবাসের বার্তা। এবং এই বার্তায় একটি জিনিস পরিষ্কার যে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশে বিক্রিরও একটি আলোচনা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সারা পৃথিবীতে যায়। এই যে পৃথিবীতে এত যুদ্ধ, এত ধ্বংসযজ্ঞ, এর পেছনে সমাজে কথিত আছে, দেশে দেশে কথিত আছে, এই যুদ্ধের পেছনে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম একটি বিরাট ভূমিকা পালন করে। সারা পৃথিবীতে তারা অস্ত্র বিক্রি করে। আমাদের এখানেও অস্ত্র কিছু আসে, আগে থেকেও আসে, আরো অস্ত্র বিক্রি করতে চাইছে। আমাদের এখানে কি যুদ্ধ লাগাতে চাইছে? এমন কিছু, অনেক কিছু হতে পারে। আসলে যিনি এসছেন মার্কিন জেনারেল ভাওয়েল, তিনি পেন্টাগনের নেতৃত্বে খুব বড় ধরনের একজন সামরিক কর্মকর্তা। মার্কিন সেনা প্রধানও একজন জেনারেল পদমর্যাদার, এবং এই যে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল, তিনি হচ্ছেন দ্বিতীয় পদমর্যাদার। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি সফর ছিল। এই সফরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে কেন সাক্ষাৎ হলো না সেটি একটি প্রশ্ন। হয়তো সেনাবাহিনীর সাথে আলাপ করেই সাক্ষাৎটি সম্পন্ন হয়েছে এবং যে উদ্দেশ্যে আসা ছিল সেই উদ্দেশ্যটি বাস্তবায়নের পথে। এখন দেখার বিষয় যে আসলে এখানে সহযোগিতা, যৌথ মহড়া, শুধু অস্ত্র বিক্রি নাকি আরো অনেক কিছু, সেগুলো দেখতে হলে আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কিছু নাই। এই যে কয়েকদিনের মধ্যে সামরিক মহড়া হতে যাচ্ছে, যৌথ সামরিক মহড়া, এখন দেখার বিষয় যে সামনে কি হয়, সেগুলো দেখবার জন্য আমরা অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতেই একটা গান মনে হয়েছে আমার, গানটা আগে বলে ফেলি, তারপরে নিউজটা আপনাদেরকে দিচ্ছি। বগা ফান্দে পড়ে কান্দে রে বগা, ফান্দে পড়ে কান্দে। ছোটকালে এরকম মানুষ গান গাইতো। আমি তো শিল্পী না, সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি। আজকে বগা ফান্দে পড়ে যে কান্দে, ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, মানবজমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, আপনারা বিচক্ষণ মানুষ। তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে হেডলাইনটা বলছি, স্বাধীনতা দিবসে ডক্টর ইউনূসকে মোদী, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে নিয়ে আমার মায়ের ১৫০০ সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে। এই কারণে নিয়ে আমার দেশের ২৫,০০০ মায়ের সন্তানের হাত পা চক্ষু অন্ধ করে দিয়েছে। আর সেই খুনি ডাইনি হাসিনাকে নিজের ঘরে নিয়ে আদর আপ্যায়ন করছে। আর তার দোসরদেরকে ভারতে পাসপোর্ট দিয়ে, ভিসা দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে ভারত থেকে বসে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এ পর্যন্ত কত শত পরিকল্পনা করেছে। এবং সেই পরিকল্পনা খোলার সবগুলারই আমরা তথ্য পেয়েছি ভারত থেকে আওয়ামী লীগ বা বিজেপি মিলে করে যাচ্ছেন। এবং বিজেপি নেতারা ভারতে বসে হাসিনার সাথে এবং হাসিনার ওই খুনি সন্ত্রাসীদের সাথে বৈঠকের পরে বৈঠক করে কিভাবে বাংলাদেশকে অশান্ত রাখা যায় সেই পরিকল্পনা করছেন। আর সেই পরিকল্পনাকারীর মুখ থেকে শুনলাম অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। এই হলো বগা ফান্দে পড়ে কান্দে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাচ্ছেন চায়নাতে, তার বাবার বাড়িতে। ভারতের বাবার বাড়ি হলো চায়না, যার নাম শুনলে নরেন্দ্র মোদী ওই নিজে চা বিক্রি করতেন, তো এই জন্য ১ কাপ গরম চা আগে খায়। নাম শুনলে চায়নার কেঁপে উঠেছে এই নরেন্দ্র মোদী। সেই মোদী আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬শে মার্চ কাকতালির মতো একই দিনে পড়ে গিয়েছে চায়না সফর, আর সেই সফরে যাওয়ার আগ মুহূর্তে সে একটি বার্তা পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এখানে যা লিখেছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনে একই সাথে একটি বার্তা পাঠিয়েছেন। আমরা এখানে কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় মোদী বলেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুদেশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীল ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উনি ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে এসে খুন খারাপি করার প্রতিশ্রুতি আমরা দিয়ে রেখেছি, তাই না? বাংলাদেশের জনগণ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিদিন ফেলানির মতন সে কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রাখবে আমাদের মায়ের সন্তানদেরকে। আর তাকে আমরা বলবো, আমাদের প্রতিবেশী বন্ধু দুস্থ, আসো তোমার ধুতি খোলা হবে। বাংলাদেশের মানুষ পেলে তাকে ধুতি খুলে খান খান করে দিবে, কারণ বাংলাদেশের মানুষ একবার পেয়েছিল। আর সেই আলেম ওলামাদের প্রতিবাদের কারণে আলেম ওলামাদের উপরে কি নির্যাতন হয়েছিল, মামুনুল হক সহ যাদের উপর নির্যাতন হয়েছিল, এই নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করার জন্য খুনি ভারতে এত মানুষকে খুন খারাপি করার কারণে, মুসলমানদেরকে খুন খারাপি করার কারণে যে বাংলাদেশে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদী মানুষগুলাকে কিভাবে নির্যাতন সে তার দূষর হাসিনার মাধ্যমে বাংলাদেশে করেছে, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। আর তার এই ফান্দে পড়ে কান্দা বাংলাদেশের মানুষ শুনবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এক কানে শুনবে আর এক কানে এটা বের করে দিবে, কারণ ইউনূস পেলেই তাকে সহ আটকাবে। কারণ বর্তমান সময়ে আইনটা আমাদের এইভাবে এগিয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সহ আসামি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এখানে প্রমাণ শুরুতেই বলেছেন তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরুতেই বলেছেন যে এখানে পাশের দেশ থেকে এসে আমাদের দেশে মানুষের উপর নির্যাতনের আমরা হদিস পেয়েছি, তথ্য পেয়েছি, এবং সেই তথ্য অনুপাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা হয়তোবা সামনের কিছু দিন অপেক্ষা করব, এরই মাঝে হয়তোবা আমরা দেখতে পাবো আদালতের মাধ্যমে মোদীকে টানে আনা হচ্ছে। যদি বাংলাদেশে আনা না যা, আন্তর্জাতিক আদালতে এই মোদীকে, এই হাসিনাকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি হলো ওইটা। ইউনূসের প্রতিশ্রুতি মোদী যা বলে তা নয়। ইউনূসের প্রতিশ্রুতি হলো এই বিচার করে উনি বিদায় নেবেন বাংলাদেশের সরকার থেকে। উনি কিন্তু টাইমটা গতকাল একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত সময় লাগতে পারে। 26 জুন পর্যন্ত ম্যাক্সিমাম সময়টা উনি দিয়েছেন। কারণ হলো যে মোদী সহ হাসিনা সহ বিচারটা কমপ্লিট করতে, বিচারের কাজ তো ইউনূস সাহেব চাইলেই রাতারাতি করতে পারবে না। বিচারের পদ্ধতি, সিস্টেম, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, নির্বাচন দিবেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এই বিচারটা করবে না। যাদের সম্ভাবনা আছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার, তারা ভারতকে বিচারের মুখোমুখি করার মতন মাজায় তাদের শক্ত গামছা বাঁধা নাই। সেই দুর্বল দলগুলোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, যারা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, যারা ভারতকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। ভারত প্রীতিতে ব্যস্ত হয়ে যাবে পরের সরকার এসে। সেই কারণে উনি নিজ হাতে বিচারটা কমপ্লিট করেই বিদায় নেওয়ার জন্য উনি 6 মাস এখানে হাতে রেখেছেন, ডিসেম্বর থেকে পরের জুন পর্যন্ত। ওই 6 মাসের ভিতরে কিন্তু এনি টাইম উনি নির্বাচনের ঘোষণা দিতে পারেন। যখন ওনার টার্গেট ফিল আপ হয়ে যাবে, তারপরে আর ইউনূস সাহেবকে ধরে রাখতে পারবেন না। ওনার মূল টার্গেটটা উনি আজকের থেকে টার্গেটের সেমিফাইনালে নেমেছেন, আর ফাইনাল খেলাটা শেষ করেই উনি বিদায় নেবেন। আজকে যে চাইনা যাচ্ছেন, এটা আমাদের জন্য খেলার সেমিফাইনালে চলে আসছে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত শেষ ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 8 মাসে। এই সামনের সামনের 1 বছর আপনার উনি হাতে রেখেছেন, সেমিফাইনাল আর ফাইনাল খেলে ফলাফল, ওই যে ফলাফলটা কি হয়, গোল্ড মেডেল হাতে নেওয়া হয়, ওই বাংলার মানুষকে গোল্ড মেডেলটা দিয়ে উনি বিদায় নেবেন। প্রিয় দর্শক, আমরা এখানে আরো যা লিখেছে শেষের দিকে এসে আপনাদেরকে তুলে ধরছি মানব জমিন থেকে। বাংলাদেশ ভারত সম্পর্কে বহুমুখী উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা রয়েছে। প্রিয় দর্শক, প্রথমে বলেন বাণিজ্য। পেঁয়াজ তাদের কাছ থেকে এনে 120 টাকা 150 টাকা রমজান মাসে খেয়েছেন, আর এবার শুধু 20 টাকা খেয়েছেন তাদের কাছ থেকে না এনে। বহুমুখী যোগাযোগ, তাদের বহুমুখী যোগাযোগ হলো তাদের 7 সিস্টারের সাথে আমাদের দেশের উপর দিয়ে আমাদের পোর্ট ব্যবহার, রাস্তা ব্যবহার সব করবে বিনা ট্যাক্সে। এটা হলো তাদের বহুমুখী যোগাযোগ আমাদের সাথে, যেটা আন্তর্জাতিক মান নষ্ট করে। কারণ পৃথিবীর যে কোনো দেশের আকাশের উপর দিয়ে প্লেন গেলে যদি আপনার ট্যাক্স দিতে হয়, জমিনের উপর দিয়ে আমাদের রাস্তাঘাটের ব্যবহার করে তাদের মালামাল নিবে এবং তারা আমাদেরকে কোনো ট্যাক্স দিবে না। তো সেই কারণে তার যে কথাগুলো বলছে দেখেন, উন্নয়নের অংশীদারিত্ব চুরি করে 71-এ আমাদের দেশের সকল সোনা গয়না দামি জিনিস ওরা নিয়ে গিয়েছে। এখন হাসিনার আমলে যা যেইভাবে পেরেছে তার লোক বল পাঠিয়ে এখানে বাংলাদেশে যার বেতন
2 লাখ টাকা পাওয়া যায়, তার দেশের লোক 8 লাখ 10 লাখ টাকা গার্মেন্টস শিল্পে বড় বড় পদগুলাতে বসিয়ে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে সিন্ডিকেট করে। বাংলাদেশের শিল্প কারখানার মালিক যারা, তারাও তো দুর্নীতিবাজ, ব্যাংক থেকে দুর্নীতি করে টাকা নিয়েছে। এখন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মানে টেলিফোনে এবং সুপারিশে ভারতীয় নাগরিকদেরকে বড় বড় গার্মেন্টস শিল্পগুলার বড় বড় দায়িত্বগুলা দিয়ে এইভাবে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এই ভারতীয়দেরকে বড় বড় বেতনে চাকরি দিয়েছে। এবার লিখেছে জ্বালানি, বিদ্যুৎ ও জ্বালানি। আচ্ছা, আপনারা বলেন যে গত বছরের রমজানে বিদ্যুৎ কি এরকম পেয়েছিলেন আর এবারের রমজানে বিদ্যুৎ কেমন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে? ওরা যদি আমাদেরকে বিদ্যুৎ দিত গত 15 বছর বা 20 বছর বা 10 বছর আপনারা দেখেন, আর এই ডক্টর ইউনূসের 8 মাস দেখেন এবং এবারের রমজানের সাথে তুলনা করেন, গত রমজানে আপনারা বিদ্যুৎ আগের চাইতে ভালো পেয়েছেন না খারাপ পেয়েছেন? আমি যতটুকু জানি গ্রামগঞ্জ সব জায়গায় এবারের রমজানে শান্তিপূর্ণভাবে বিদ্যুতে মানুষের কোনো অসুবিধা হয় নাই। আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করলাম। এবার শিক্ষা খাতের কথা বলা হয়েছে, কলকাতা থেকে ছাপিয়ে আনা হতো মূর্তি আর কোরআনের ছবি একসাথে রেখে আমাদের শিক্ষা পাঠ্যপুস্তক বইয়ে শিশু কোমলমতি বাচ্চাদেরকে একসাথে করে দেওয়া হতো, সেইগুলা বন্ধ হয়েছে। এখন তার হাহাকার যে শিক্ষা নাকি তার সাথে আমাদের যোগসাজ আছে। তারপরে দেখেন সংস্কৃতি যোগাযোগ, সংস্কৃতি যোগাযোগে কিছু নর্তকী মানে আপনারা বুঝে নিবেন কারে কারে বাংলাদেশে আগে আনা হতো এবং তাদেরকে এনে আবার মন্ত্রী এমপিদের সাথে হোটেলে রাত যাপনের ব্যবস্থাও করা হতো। সেই ব্যবসাটা মানে এই যে মানে খারাপ ভাষায় তো এখন রমজানের মাস আমি বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন, ওই ব্যবসাটা ওদের বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য তাদের সাথে আমাদের সাংস্কৃতিক সম্পর্কের দরকার। তারা ওই সংস্কৃতি করে, তারা কোনো সুস্থ সংস্কৃতি করে না, যেটার ভিতরে মানে জনগণ বা বাচ্চাদের এবং ইয়াং জেনারেশনের উন্নয়ন হবে। এই সংস্কৃতি ভারত থেকে আনার মতো কিছু নাই। থাকলে ইরানে আছে, থাকলে অন্যান্য দেশে আছে যেই সংস্কৃতি, বাংলাদেশ থেকে তুরস্ক আছে, ইরান আছে। এই সমস্ত দেশ থেকে আমরা যদি সংস্কৃতির অঙ্গনে ডেভেলপ করি তাহলে আমাদের শিক্ষণীয় অনেক সিরিজ, অনেক কিছু তারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিয়মিত ইরানি এবং তুরস্কের বিভিন্ন সিরিজ দেখেন। অনেক আমার বন্ধু বান্ধবরা দেখে, অনেক ফ্যামিলি দেখে, আমাকে অনেক সময় বলে এবং তারা খুব পছন্দ করে এই সিরিজগুলা। আমাদের কালচারের সাথে, আমাদের নৈতিকতার সাথে, আমাদের শিক্ষার সাথে মিল আছে। প্রিয় দর্শক, কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে এবং আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা রেখে এই ব্রেকিং নিউজটি এখানেই শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।